ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। শুরুটা ফুটবল দিয়েই আসিয়ান কাপকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। প্রাথমিক স্কোয়াডে থাকা ২৮ ফুটবলারের সবাই রিপোর্ট করেন ম্যানেজার আমির খানের কাছে। তবে লিগের ব্যস্ততার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি প্রবাসী ফুটবলাররা। এদিকে শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের মাঠের অনুশীলন। প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপের মঞ্চে জায়গা পাওয়া, আর তাতেই আরও এক ধাপ এগিয়ে যাওয়ার গল্প বাংলাদেশের ফুটবলে। প্রায় ৪ সপ্তাহের ক্যাম্পে নিজেদের উজাড় করে দেওয়ার পালা এবার লাল সবুজদের। বৃহস্পতিবার রাজধানীর একটি ৫ তারকা হোটেলে রিপোর্টিং করেন ফুটবলাররা। ডেনমার্ক থেকে ফিরে ক্যাম্পে যোগ দেন অধিনায়ক জামাল ভুঁইয়া, বিশ্বজিৎ, তপু, কাজেম শাহরাও করেন রিপোর্টিং। তবে লিগের ব্যস্ততার কারণে এখনই ক্যাম্পে যোগ দিতে পারছেন না হামজা সমিতরা। কোচ তার প্ল্যানিংটা দিবে, প্লেয়াররা যেহেতু তাদের একটা লিগ খেলার ব্যস্ততা রয়েছে, ওই ব্যস্ততাটা কমলে হয়তো তারা আমাদের সাথে এখানেও জয়েন করতে পারে অথবা ওইখানে গিয়েও জয়েন করতে পারে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে মাঠের অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে তা নেওয়া হয় শুক্রবারে। লম্বা সময় ধরে খেলার বাইরে থাকায় ফুটবলাররা দ্রুত এই সময় নিজেদের মানিয়ে নেবে বলে জানান ম্যানেজার আমির খান। প্রি সিজনটা শুরু করে তখন কিন্তু সব প্লেয়াররা কিন্তু ওই যেমনি নিয়মিত অবস্থায় থাকে সেটা থাকে না। তো আমাদের যেহেতু প্রি সিজনের ট্রেনিংটাই আমরা কোচরা শুরু করবে, তো আমার মনে হয় সেখানে কম বেশি কি যার যে অবস্থা আছে ওখান থেকে আমরা আস্তে আস্তে করে গড়ে তুলব। দলবদলের মাঝেই শুরু হয়েছে আসিয়ান কাপকে সামনে রেখে এবারের ক্যাম্প। ক্লাবগুলোর সাথে সামঞ্জস্য রেখে ক্যাম্প পরিচালনার কথা জানান দলীয় ম্যানেজার। আমাদের এখন প্রি সিজন শুরু করার আগে একটা গুছাইতে হলে আপনার কিছু না কিছু সব সময় আপনার থাকে। স্টার্ট হওয়ার পরে আপনার দেন একটা ক্যাজুয়াল দেওয়া যায়। আসিয়ান ক্যাম্পের আগে প্রস্তুতি ম্যাচ আয়োজন নিয়ে এখনও নেওয়া হয়নি কোনো পরিকল্পনা। হেড কোচ থমাস ডুলির সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বাফুফে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। তবে ফিফার এই টুর্নামেন্ট অর্থাৎ আসিয়ান কাপ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর অনূর্ধ্ব ২০ দল আবার এশিয়ান কাপ বাছাইয়ে যাওয়ার কথা, তাদের কোচ নিয়ে একটা সমস্যা চলছিল। সেই কোচ জেরার্ড জোন্সের অধীনেই অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে প্রেস কনফারেন্সে আসেননি কোচ ফুটবলার। বাউফের পক্ষ থেকে জানানো হয় বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত। কোচ ইস্যুতে বিতর্কিত কর্মকাণ্ড তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানায় ফেডারেশন। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে ২ বহরে উজবেকিস্তানে পাড়ি জমাবে বাংলাদেশ। যে কোনো টুর্নামেন্টের আগে অধিনায়ক কোচকে নিয়ে অনুষ্ঠিত হবে প্রেস কনফারেন্স, এমন রীতি চলে এসেছে এতদিন। তবে অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাই মিশনের আগে তা করতে পারেনি বাফুফে। কারণ কোচ জেরার্ড জোন্সকে ঘিরে চলমান বিতর্কে নতুন করে আর আগুনে ঘি ঢালতে চায়নি ফেডারেশন। গণমাধ্যমের সামনে তাই পরিস্থিতি সামলাতে হাজির টেকনিক্যাল ডিরেক্টর ও টিম ম্যানেজার। চুলচেরা বিশ্লেষণ করছি কি হয়েছে, কি হতে পারে, কি ভবিষ্যতে আমরা প্রিভেন্ট করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা পরে আপনাদেরকে অবশ্যই ডিটেলস জানাবো। অফ দ্য ফিল্ড ম্যাটার নিয়ে কনসেন্ট্রেট করি, এই টিমের ডিস্ট্রাকশনটা আরও খারাপ। it will be very distracted from what our goal is. তো আমরা এখন একটু যদি অন দ্য ফিল্ড ম্যাটার্স নিয়ে একটু আলাপ করতে পারি, এটা নিয়ে যদি আমরা থাকি, অল দি অফ দ্য ফিল্ড ম্যাটার্স। বেতন ও নিরাপত্তা নিয়ে বাফুফেকে বিব্রত করা থেকে শুরু করে সহকারী মিশুর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পুলিশ ডেকে খবরের শিরোনাম জেরার্ড জোন্স। তাকে বরখাস্তের গুঞ্জন উঠলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বাফুফে। আপাতত তার অধীনেই উজবেকিস্তান যাচ্ছে বাংলাদেশ। সবাই যাচ্ছে এবং আমাদের ফ্লাইটটা সামিদ এক্সপ্লেন করেছে যে আমরা 2টা ভাগে যেতে হচ্ছে টিকেটিংয়ের কারণে, এবং এখানে আসতে পারেনি, হয়তো প্রস্তুতির ব্যাপার হোক, যেটাই হোক। এই সময়তে to make any sort of drastic change or anything like that, it would not be the right thing to do, এবং টিমকেও আমরা ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না by going too far into any investigation. এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে স্বাগতিক উজবেকিস্তান, ভারত ও সিরিয়া। যশোর ও ঢাকায় ক্যাম্প করে প্রস্তুতি শেষ করেছে দল। টিকিট হাতে পাচ্ছে, প্যাকিং করতেছে। এই এক্সাইটমেন্টটা এখন has overshadowed any other things that might have happened in the past. So এখন আমি বলবো যে the team is in a good mood going forward. We are ready for Uzbekistan এবং আমরা খেলার উপরে ফোকাস করতে চাই। ৩১ আগস্ট স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বাছাই মিশন। তবে হেড কোচের মাঠের বাইরের বিতর্কিত কর্মকাণ্ড এড়িয়ে কতটুকু নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারবে যুবারা, সেটি এখন বড় প্রশ্ন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।
লেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমটা ভালো যাচ্ছে না হামজা চৌধুরীর। প্রথম 2 লিগ ম্যাচে বদলি হিসেবে খেললেও এরপর থেকেই স্কোয়াডের বাইরে বাংলাদেশি এই মিডফিল্ডার। তবে মাঠের পারফরমেন্স নয়, দলবদলের বাজারে হামজাকে ঘিরে আগ্রহী এর কারণ বলে জানিয়েছেন লেস্টার কোচ রাসেল মার্টিন। ইংলিশ ক্লাব ডার্বি কাউন্টি তাকে দলে নিতে আগ্রহী বলে গুঞ্জন রয়েছে। যদি এমনটি হয় তাহলে হামজার সাথে দীর্ঘদিনের সম্পর্কের রীতি টানতে হবে লেস্টার সিটির। আগামী 1 সেপ্টেম্বর দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে হামজার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। লেস্টারেই থাকলে আবারও দলের পরিকল্পনায় ফেরার সুযোগ রয়েছে তার। ফিরছি ক্রিকেটে। অজিদের মাটিতে প্রথম টেস্টে অসাধারণ সাফল্যে মন্ত্রিসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি এক অনন্য মাইল ফলক। দলের এই অসাধারণ সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মন্ত্রিসভার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই জয় দেশের ক্রিকেট প্রেমীদের জন্য গৌরবের এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে। আকস্মিক পাহাড়ি ঢলে ভেসে গেছে ঘরবাড়ি, বিচ্ছিন্ন যোগাযোগ, চারদিকে শুধু ধ্বংস আর স্বজন হারানোর কান্না। নেপালের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। বিসিবি সভাপতি তামিম ইকবাল, মিরাজ, মুশফিক, তাসকিন ও ফুটবল অধিনায়ক তপু বর্মনের প্রার্থনা আর সহমর্মিতায় ফুটে উঠেছে মানবতার বার্তা। প্রার্থনা একটাই, থেমে যাক কান্না, ধ্বংসস্তূপ পেরিয়ে আবারও হাসুক নেপাল। প্রকৃতির ভয়াবহ রুদ্ররূপে মুহূর্তেই বদলে গেছে নেপালের চেনা দৃশ্যপট। পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা, কোথাও পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, কোথাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চারদিকে শুধু পানি, ধ্বংস আর স্বজন হারানোর আহাজারি। যে নদী ছিল জীবনের অংশ, সেই নদী এখন হয়ে উঠেছে আতঙ্কের নাম। নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন মানুষ, চোখে মুখে শুধু বেঁচে থাকার আকুতি। প্রিয়জনকে হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর কান্না। প্রকৃতির এক আঘাতেই যেন সবকিছু তছনছ। আর এই কঠিন সময়ে সীমান্তের এপার থেকেও এসেছে সহমর্মিতার হাত। বিসিবি সভাপতি তামিম ইকবাল, ক্রিকেটার মিরাজ, মুশফিকুর রহিম, তাসকিন সহ ফুটবল দলের অধিনায়ক তপু বর্মন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নেপালের বিপর্যস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা। মিরাজের প্রার্থনায় উঠে এসেছে বিপর্যস্ত মানুষের জন্য প্রার্থনা। মুশফিকের কথাই ছিল স্বজন হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা। ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর শক্তি পাবার আকুলতা ছিল বিসিবি সভাপতি তামিমের প্রার্থনায়। বিপর্যস্ত মানুষের জন্য সমবেদনা জানিয়েছেন তাসকিন আহমেদ। দুর্যোগের কবলে পড়া মানুষের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক তপু বর্মন। বিপদের সময় একটি সহমর্মিতার বার্তা হয়ে উঠতে পারে সাহস। প্রার্থনা একটাই, বন্যার পানি নেমে যাক, থেমে যাক কান্না। ধ্বংসস্তূপের মধ্য থেকেই আবার গড়ে উঠুক নতুন জীবন। নেপাল আবার হাসুক, ফিরে আসুক মানুষের স্বাভাবিক জীবন। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। সবশেষ কয়েক বছরে বিসিবির মেডিকেল বিভাগ নিয়ে উঠছিল প্রশ্ন। সেজন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। ডাক্তার সংখ্যা বাড়ানো হচ্ছে, ইমার্জেন্সির সুবিধা রাখা হচ্ছে, অ্যাম্বুলেন্স কেনা হচ্ছে, প্রতিটা ভেন্যুতে ডাক্তার, ফিজিও নিয়োগ দেওয়া হচ্ছে, করা হচ্ছে স্পোর্টস মেডিসিন রিহ্যাবিলিটেশন সেন্টার অব এক্সেলেন্স। জুনের প্রথম সপ্তাহে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ইনজুরিতে পড়া লিটন দাস মিস করেছিলেন টি-20 সিরিজ, ছিলেন না জিম্বাবুয়ে সিরিজের এলপিএলেও। ধোঁয়াশা তৈরি হয় তার ইনজুরি নিয়েই। এ শহর থেকে ওই শহর, এক দেশ থেকে অন্য দেশ, লিটন খালি ছুটে বেরিয়েছেন, ম্যাচ আর খেলা হয়নি। অবশেষে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ফিরলেন। 2 ম্যাচে 3 ইনিংসে রানের খাতায় খোলা হয়নি। লিটনের ইনজুরি নিয়ে প্রধান নির্বাচক বলেছিলেন দেশে করা স্ক্যানে কোনো কিছু না পেলেও ধরা পড়ে বিদেশে। এরপরই আঙুল ওঠে বিসিবির মেডিকেল বিভাগের দিকে। লিটন আমাদের ক্যাপ্টেন, তো ও তো খেলতে চাইবে, এটাই খুব স্বাভাবিক, এবং আমার দেশের মানুষও চাইবে ওর খেলুক, ওর পারফরমেন্স আগের মতো থাকুক, সেটাই চাইবে। কিন্তু আমরা এটা অনেক সময় হয়তো বা কম্প্রোমাইজ করেছি, যেটা আগেই করা উচিত ছিল না। অন্যান্যদের রিকোয়েস্ট শুনে আমরা হয়তো বা সেটা কিছুটা আগে করতে দিয়েছি, বা তারই রিকোয়েস্টে আগে করতে দিয়েছি। রিপোর্ট ভুল না, এটা আমি আপনাকে জানালাম। রিপোর্ট ঠিকই ছিল, ফিজিও ঠিক ছিল, কিন্তু ওর ব্যথা ছিল সেটাও ঠিক। সবশেষ কয়েক বছরে বেশ কজন ক্রিকেটার ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন। মেডিকেল বিভাগ নিয়েও প্রশ্ন উঠেছিল, সেজন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ।
ডাক্তার সংখ্যা বাড়ানো হচ্ছে, ইমার্জেন্সি সুবিধা করা হচ্ছে, অ্যাম্বুলেন্স কেনা হচ্ছে প্রতিটা ভেন্যুতে, ডাক্তার ফিজিও নিয়োগ দেয়া হচ্ছে, করা হচ্ছে স্পোর্টস মেডিসিন রিহ্যাবিলিটেশন সেন্টার অফ এক্সিলেন্স। যেমন আমাদের ডাক্তার সংখ্যা অনেক কম, তো ডাক্তার আমাদেরকে আসলে বাড়াতে হবে এখানের মধ্যে। এখানে যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইমার্জেন্সির কোনো ব্যবস্থা নাই। তা আমরা একটা ইমার্জেন্সি মেডিকেল ইউনিট, তারপরে ওপিডি, রিহ্যাবিলিটেশন ইউনিট, অবজারভেশন বে, তারপরে পরবর্তীকালে মানে ধাপে ধাপে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম আমরা একটা স্পোর্টস মেডিসিন রিহ্যাবিলিটেশন সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করার। আপনি জানেন যে আমাদের প্রেসিডেন্ট তামিম ইকবালের একটা স্বপ্ন হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা। আমাদের ইমিডিয়েটলি আমরা একটা অ্যাম্বুলেন্সের প্ল্যান করছি। ইনজুরি লুকিয়ে খেলার কথাও অনেক শোনা যায়। বিসিবির এই কর্মকর্তা জানিয়েছেন, শুধু বাংলাদেশ না, এই চর্চা পুরো দুনিয়াতেই আছে। অনেক ধন্যবাদ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক উপহার দেয়া বাংলাদেশের পারফরমেন্সে বিস্মিত কিংবদন্তি অজি অধিনায়ক স্টিভ ওয়া। তবে অস্ট্রেলিয়ার জন্য এই পরাজয় বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন স্টিভ ওয়া। বাংলাদেশের প্রশংসা করে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বৈষম্য দূর করার লক্ষ্যে ২৭ বছর আগের পুরনো প্রস্তাবের কথাও মনে করালেন তিনি। ডারউইনে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ক্রিকেট বিশ্বকে একরকম চমকেই দিয়েছে বাংলাদেশ। অজিদের মাটিতে টাইগারদের এই ঐতিহাসিক জয় বাংলাদেশকে ভাসিয়েছে প্রশংসায়, আর অস্ট্রেলিয়ান ক্রিকেটেও দিয়েছে একটা সতর্ক বার্তা। অন্তত সাবেক অজি কিংবদন্তি অধিনায়ক স্টিভ ওয়ার ভাবনাটা এমনই। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ ও ডারউইন টেস্ট নিয়ে খোলামেলা কথা বলেছেন এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক, যেখানে বাংলাদেশের এমন জয়ের প্রশংসা করেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় অত্যন্ত বিস্ময়কর। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে এটি আমাদের জন্য সম্ভবত সবচেয়ে বড় সতর্কবার্তা। তবে বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে বাংলাদেশকে এভাবে ভালো করতে দেখা সত্যিই দারুণ বিষয়। তবে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত স্টিভ ওয়া। টি-20 ক্রিকেটের অর্থের ঝনঝনানিতে টেস্ট খেলার আগ্রহ কমছে ক্রিকেটারদের। টেস্টকে বাঁচাতে তাই নিজের পুরনো প্রস্তাব মনে করিয়ে দিলেন এই সাবেক অজি। আজ থেকে ২৭ বছর আগে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, বিশ্বের সব টেস্ট ক্রিকেটারের সমান ম্যাচ ফি পাওয়া উচিত। শ্রীলঙ্কা বা বাংলাদেশের হয়ে টেস্ট খেলা একজন ক্রিকেটার যেন ভারত বা অস্ট্রেলিয়া ক্রিকেটারের সমান অর্থ পায়, সেই ব্যবস্থা করা দরকার। কিন্তু এত বছর পার হলেও তা চালু হয়নি। ১৯৯৯ সালে স্টিভ ওয়া বিশ্ব ক্রিকেটের নিয়ামকদের কাছে একটি বৈপ্লবিক প্রস্তাব দিয়ে বলেছিলেন, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সব দেশের খেলোয়াড়দের জন্য একই ও নির্দিষ্ট টেস্ট ফি চালু করা উচিত। স্টিভ ওয়া মনে করেন, এই বৈষম্য দূর না হলে ক্রিকেটাররা টি-20 বা ফ্র্যাঞ্চাইজি লিগের বিশাল অর্থের দিকেই বেশি ঝুঁকবেন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। রাতে অনুষ্ঠিত হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। ফ্রান্সের মোনাকোতে বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে এই অনুষ্ঠান। মোনাকোর গ্রিমালদি ফোরামে হবে ড্র। গত 2 আসরের মতোই এবারও প্রথম পর্বে আলাদা কোনো গ্রুপ থাকছে না। লিগ পর্বে প্রতিটি দল 8টি দলের বিপক্ষে খেলবে। কোন দলের প্রতিপক্ষ কে হবে সেটাই চূড়ান্ত করা হবে ড্র এর মাধ্যমে। উয়েফার কোএফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে 4টি ভাগে ভাগ করা হবে দলগুলোকে। সবার আগে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তেই জানিয়ে দেবে কোন 8টি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব। ইউসিএল এর এবারের আসরেও লিগ পর্বে অংশ নেবে 36 দল। রাস্তায় গাড়ি দুর্ঘটনার ঘটনায় আইনি জটিলতায় পড়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা রাহিম স্টার্লিং। দুর্ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি দেওয়া হয়। আগামী 15 সেপ্টেম্বর আদালতে হাজির হতে হবে তাকে, কারণ তার বিরুদ্ধে রয়েছে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, নাইট্রাস অক্সাইডের বেআইনি ব্যবহারের অভিযোগ। গত 28 মে হ্যাম্পশায়ারের M3 মহাসড়কে স্টার্লিংয়ের ল্যাম্বরগিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ব্যারিয়ারে ধাক্কা দেয়। তবে এ ঘটনায় আহত হয়নি কেউ। 31 বছর বয়সী এই ফুটবলার সবশেষ খেলেছেন ফেইনুর্ডের হয়ে। বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন তিনি। ইংল্যান্ডের হয়ে 82 ম্যাচ খেলা স্টার্লিং ম্যানচেস্টার সিটির হয়ে 4টি প্রিমিয়ার লিগ শিরোপাও জিতেছেন। বার্সার আশায় জল ঢাললো অ্যাথলেটিকো। হুলিয়ান আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রির সম্ভাবনা একেবারেই নেই বলে সাফ জানিয়ে দিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ক্লাবটির এক সূত্রের দাবি, এটি এখন আর অর্থের বিষয় নয়, বরং মর্যাদার প্রশ্ন। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা আলভারেজের জন্য 10 কোটি ইউরোর প্রস্তাবের কথা জানালেও তাতে অবস্থান বদলায়নি অ্যাথলেটিকো। তাদের ভাষায়, বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রির সম্ভাবনার 0%। আলভারেজকে ঘিরে বার্সেলোনার আগ্রহ এবং তার সম্ভাব্য দলবদল নিয়ে চলমান আলোচনায় ক্লাবটি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেছে অ্যাথলেটিকো। একই সঙ্গে সংবাদ মাধ্যমে মিথ্যা ও অর্ধসত্য ছড়িয়ে তাদের বিরুদ্ধে একটি বিষাক্ত প্রচারণা চালানো হয়েছে বলেও দাবি ক্লাবটির।
বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভেড়াতে অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে চেলসি। গোলবারের রবার্ট সানচেজের সাম্প্রতিক দুর্বল পারফরমেন্সের পর অভিজ্ঞ এই গোলরক্ষককে পেতে মরিয়া লন্ডনের ক্লাবটি। এরই মধ্যে মার্টিনেজের জন্য ভিলাকে প্রস্তাব দিয়েছে চেলসি, এমনটাই জানিয়েছে ESPN। অন্যদিকে জাপানি গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে নেওয়ার পর মার্টিনেজকে ছেড়ে দেওয়ার বিষয়ে ইতিবাচক অ্যাস্টন ভিলা। দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই চুক্তি সম্পন্ন করতে চায় চেলসি। শেষ পর্যন্ত আলোচনা সফল হলে আবারও প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষককে। এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে বড় অঙ্কের প্রস্তাব নিয়ে প্রস্তুত ম্যানচেস্টার সিটি। চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাঠের অন্যতম প্রধান লক্ষ্য বানিয়েছে সিটিজেনরা। ফার্নান্দেজকে ছাড়তে চেলসি অন্তত 12 কোটি পাউন্ড চাইতে পারে ট্রান্সফার ডেডলাইনের আগে, তাই নতুন প্রস্তাব দিতে পারে সিটি। 2023 সালে বেনফিকা থেকে 10 কোটি 70 লাখ পাউন্ডে ফার্নান্দেজকে দলে নিয়েছিল চেলসি। এবার তাকে বিক্রি করলে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় বিক্রির রেকর্ড গড়তে পারে তারা। এদিকে সিটির মাঝমাঠে এরই মধ্যে বড় পরিবর্তন এসেছে। এলিয়ট অ্যান্ডারসনকে 11 কোটি 60 লাখ পাউন্ডে দলে নেওয়ার পর এবার ফার্নান্দেজকে পেতে মরিয়া ইংলিশ ক্লাবটি। ফিফাকে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে উয়েফা, তবে সভাপতি ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান ধরে রেখেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আগামী নির্বাচনে শক্তিশালী প্রার্থী দিতে চায় উয়েফা। সেক্ষেত্রে সংস্থাটির প্রথম পছন্দ কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টেগ্লিয়ানি। এদিকে পর্যাপ্ত সমর্থন না থাকায় ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব থেকে সরে এসেছে উয়েফা। বিশ্বকাপের মালিকানায় বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা নিশ্চয়তা পেয়ে ফিফা বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফলে মাঠে গড়াতে যাচ্ছে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপ, যেখানে অংশ নেবে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন সহ ইউরোপের 6টি দেশ। উয়েফার এমন সিদ্ধান্ত ফিফার জন্য স্বস্তির হলেও সভাপতি ইনফান্তিনোর জন্য নয়। কারণ বয়কটের হুমকি থেকে সরে আসলেও ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোকে অপসারণের চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা উয়েফা সভাপতি সেফেরিনের। এমনকি আগামী মার্চে ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়ার জন্য একজন যোগ্য প্রার্থী খুঁজে পাওয়ার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী উয়েফা। বিশেষ করে কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানিকে বিবেচনা করা হচ্ছে জোরালো বিকল্প হিসেবে। অবশ্য সভাপতি নির্বাচিত হতে হলে 211টি সদস্য দেশের মধ্যে 106টি সমর্থন প্রয়োজন। ফলে হাড্ডাহাড্ডি ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। আর তাই ইনফান্তিনোর বিপক্ষে অনাস্থা ভোট আদায়ের চিন্তা থেকে সরে এসেছে উয়েফা। এই প্রস্তাব পাশ করার জন্য 3/4 সদস্য অর্থাৎ 159টি ভোটের প্রয়োজন, যা রীতিমতো অসম্ভব। এদিকে বয়কটের সিদ্ধান্ত থেকে উয়েফা সরে আসাকে ফিফা ও ইনফান্তিনোর জন্য নৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে, যা আসন্ন নির্বাচনে বাড়তি আত্মবিশ্বাস দেবে জিয়ান্নি ইনফান্তিনোকে। তবে এই সুইসের পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়ে সরব সাবেক ফুটবলারদের অনেকেই। 1998 বিশ্বকাপ জয়ী ফরাসি ত্রয়ী ইমানুয়েল পেতি, বিসেন্তে লিজারাজু ও রবার্ট পিরেস সহ অনেক সাবেক ফুটবলার ইনফান্তিনোর সমালোচনা করে বিবৃতি দিয়েছেন। বিপরীতে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু, ইতালির সাবেক স্ট্রাইকার ক্রিস্টিয়ান ভেরি, পর্তুগালের সাবেক অধিনায়ক পেপে কিংবা আর্জেন্টিনার এস্তেভান ক্যাম্বিয়াসও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ফিফা সভাপতিকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। দুই ক্লাব ঘুরে আবারও পুরনো ঠিকানায় ফিরলেন ক্রিস্টোফার এনকুনকো। এসি মিলান থেকে ধারে ফরাসি ফরওয়ার্ডকে দলে নিয়েছে জার্মান ক্লাব আরবি লাইপজিগ। চুক্তিতে রয়েছে আগামী বছর এনকুনকোকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগও। লাইপজিগকে এনকুনকোর আগের সময়টা ছিল দারুণ সফল। 2019 থেকে 2023 সাল পর্যন্ত ক্লাবটির হয়ে 70 গোল করেন তিনি, জেতেন 2টি জার্মান কাপ। এরপর চেলসিতে যোগ দিলেও চোটের কারণে সেভাবে আলো ছড়াতে পারেননি। গত মৌসুমে এসি মিলানের হয়ে 35 ম্যাচে করেছেন 8 গোল। বড় পুরনো ছন্দে ফেরার লক্ষ্য ফরাসি ফরওয়ার্ডের। ভারতের বিপক্ষে যেন একাই লড়ছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা। 2 ম্যাচের 4 ইনিংসের মধ্যে 3টি শতক হাঁকানোর রেকর্ডও করেছেন তিনি। শেষ ইনিংসে 133 রানে অপরাজিত থাকেন দিনুশা। এমন কীর্তি এর আগে শ্রীলঙ্কার মাত্র 2 ব্যাটারে ছিল। দ্বিতীয় ইনিংসে 6 উইকেট হারিয়ে যখন মাত্র 229 রান শ্রীলঙ্কার, তখনই হাল ধরেন দিনুশা। কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও দারুণ ব্যাট করে তুলে নিয়েছেন সেঞ্চুরি। কেশারা নোয়ান্তার সাথে গড়েন 112 রানের জুটি। শেষ পর্যন্ত আসিতা ফার্নান্দোকে সাথে নিয়ে ভারতের বিপক্ষে ড্র করার অবদান রাখে এই বাঁহাতি ব্যাটার। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।